খুব ছোটোবেলায় আমার বিয়েটা হয়। যেই মেয়েটার বড় হওয়া, বেড়ে ওঠা সব কিছু শহরে হয়েছে, সেই মেয়েটার বিয়ে হয় গ্রামের বাড়িতে। গ্রামে গিয়ে মাটির চুলায় রান্না করা, এটা কিন্তু আমার জন্য খুব একটা সহজ ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ, বিয়ের ২ দিন পর থেকে আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে মাটির চুলায় রান্নাবান্না করি। এখন পর্যন্ত সেটা অব্যাহত রেখেছি। ওই যে অনেকে বলেন না, আমি অনেক সৌভাগ্যবতী। শ্বশুর শাশুড়ির অনেক ভালোবাসা পাই, শ্বশুরবাড়ির মানুষের অনেক ভালোবাসা পাই। এটা না আসলে এমনি এমনিতে আসেনি, এটা আমাকে অর্জন করে নিতে হয়েছে। খুব কষ্ট করে এই জায়গাটায় আমি পৌঁছেছি। বলা চলে একরকম নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ছিল। আমার আব্বু একজন প্রধান শিক্ষক, একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। আব্বুর চাকরি সূত্রে একদম ছোটোবেলা, আমার বয়স যখন ৪ বছর, ঠিক তখন আমরা শহরে আসি। সেখান থেকেই আমাদের বেড়ে ওঠা, সেখানেই আমাদের পড়ালেখা সব কিছু। বছরে ২ বার আমরা গ্রামের বাড়িতে যেতাম ঈদ করতে, রোজার ঈদ এবং কোরবানি ঈদ। ঈদের আগের দিন রাত্রেবেলা যেতাম, আবার ঈদের ২ দিন পর চলে আসতাম। বলা চলে ২টা দিন থাকতাম গ্রামের বাড়িতে, আর এই ২টা দিন হেসে খেলে কাটাতাম। সারাদিন দৌড় ঝাঁপ লাফালাফি ছিল আমাদের খেলার একটা প্রধান অংশ। এইভাবে ছোটোবেলাটা বেড়ে উঠেছি। যে মেয়েটা আমি শহর থেকে বড় হয়েছি, শহরে লেখাপড়া, শহরেই সব কিছু, সেই মেয়েটা ধুম করে বিয়ে হয়ে যায় গ্রামের বাড়িতে। শ্বশুরবাড়িতে আসার পর দেখি আমার শ্বশুরদের লাকড়ি চুলা, ওরা লাকড়ি চুলাতেই রান্নাবান্না করে। প্রথম দিন এসেই তো আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম। ছোটোবেলায় যখন আব্বু আম্মুর সাথে গ্রামের বাড়িতে যেতাম, তখন আম্মু যখন রান্না করতো লাকড়ি চুলায়, তখন কিন্তু আমার অনেক বেশি কষ্ট হতো, কারণ আমার ডাস্ট অ্যালার্জি এবং কোল্ড অ্যালার্জি দুইটাই ছোটোবেলা থেকে। ধুলাবালি কিংবা ধুমাতে আমার প্রচুর কাশি হয়, সেই সাথে কিন্তু আমার মুখে অনেক র্যাশও বের হয়। যাই হোক, অনেক বেশি টেনশন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখলাম। আর পরদিন থেকেই আমি মাটির চুলায় রান্না করার অভ্যাস করে নিলাম। আমার শাশুড়ি মা আমাকে প্রতিটা কাজে হেল্প করতো। আমি আসলেই অনেক সৌভাগ্যবতী, কারণ আমি যখন রান্না করতাম তখন আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু চুলার পাশে, দুই পাশে বসে থাকতো। আমার শ্বশুর সার্বক্ষণিক আমার দিকে খেয়াল রাখতো, না জানি কখন আমার শাড়ির আঁচলটা চুলার মধ্যে দিয়ে ফেলি, বা কখন আমি আগুন ধরাতে গিয়ে আমার হাতে সেকা লেগে ফেলি। আমি যদি কোনো কাজ করতাম, যতক্ষণ রান্না শেষ না হতো, আমার শ্বশুর কিন্তু আমার পাশেই বসেছিল। আমার শাশুড়ি মাও এসে এসে আমাকে দেখিয়ে যেত। আমার জন্য এই কাজগুলো অনেক বেশি কষ্টকর হয়ে যেত, বা আমি কিন্তু চাইলে পারতাম, এই কাজগুলো আমি পারি না বলে এড়িয়ে যেতে। এখনকার যুগের মেয়েরা তো এমন, দেখা যায় তারা এটা পারি না ওটা পারি না বলে সব রকম কাজ থেকে নিজেকে সরিয়ে রাখে। কিন্তু আমি যেই মেয়েটা কখনো একটা ডিম ভাজি করিনি, সেই মেয়েটা বিয়ের ২ দিন পরে এসে মাটির চুলায় সব রকম রান্নাবান্না একে একে শুরু করি আল্লাহর নাম নিয়ে। বলা চলে এটা আমার কাছে এক ধরনের চ্যালেঞ্জ ছিল, কারণ আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি গ্রামের মানুষ অনেক ক্রিটিক্যাল মাইন্ডের হয়, বা ওরা অনেক দোষ ধরে, মারপ্যাচ থাকে ওদের কথাবার্তায়। এটা যে একদম পুরোপুরি মিথ্যা তা কিন্তু আমার সবসময় মনে হতো। না জানি আমি কোনো কাজ না জানার কারণে যদি আমাকে কেউ খোঁটা দিয়ে বসে যে বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে আসিনি, বাবার মা আমাকে কোনো কাজ শিখিয়ে পাঠায়নি, এই ভয়টা আমি সব সময় পেতাম। তাই তো আগের দিন রাতেই শাশুড়ি মাকে জিজ্ঞেস করে রাখতাম যে পরদিন কী রান্না হবে, আর আমার শাশুড়ি মাও আমাকে বলে ফেলতো যে পরদিন এটা এটা রান্না করো। সেই মোতাবেক আম্মুর থেকে রেসিপি জেনে পরদিন রান্নার কাজে লেগে পড়তাম। এই জিনিসটা সবাই টুকটাক জানতো যে আমি আমার মার কাছ থেকে ফোনে ফোনে রান্না শিখতাম, কিন্তু কখনো আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করিনি যে মা এই রান্নাটা কিভাবে করতে হবে। আমার কাছে মনে হয়েছে আমি পারি না, এই জিনিসটা তাদেরকে না জানানোই ভালো। আমি আমার মায়ের থেকে শিখে হলেও তাদেরকে রান্না করে খাওয়াবো। আর এখনকার দিনের মেয়েরা তো দেখা যায় রান্না পারি না বলে এড়িয়ে যায়, তাই তাদের আবার অনেক বেশি অভিযোগ থাকে, তাদের শ্বশুর শাশুড়ি তাদেরকে আদর করে না, যত্ন করে না। তবে আমি বলবো, আমি যে আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেয়েছি, এটা আমি অর্জন করে নিয়েছি। কারণ আমি প্রথম দিন থেকে না পারলেও কোনো কিছুকে না বলতে শিখিনি। আমি এখন পর্যন্ত কোনো কাজ না পারলে সেটা কখনোই কাউকে বলি না যে আমি পারি না। যে কাজটা আমি পারি না সেই কাজটা আমি শিখিনি, তারপরেও আমি এটাকে করার চেষ্টা করি, তারপরেও কখনো কিন্তু আমার মুখ দিয়ে না শব্দটা বের হয় না। আর এটাই আমি বলবো যে আমার শ্বশুরবাড়িতে আমি সবার ভালোবাসা পাওয়ার একটা মূল মন্ত্র, যেটা হচ্ছে আমার কাজ এবং সবার প্রতি ভালোবাসা। আমি যথাসাধ্য চেষ্টা করি সংসারের দায়িত্বটা পালন করার। সেই যে বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত রান্নার দায়িত্বটা নিয়েছি, সেটা এখনও অব্যাহত আছে। আমার জানা মতে কখনো আমার শাশুড়ি আমি থাকা অবস্থাতে আমাকে রান্না করে খাইয়েছে কিনা আমার মনে পড়ে না। আমার বিয়ে হয় ১৭ বছর বয়সে, বিয়ের বয়স কিন্তু এখন ১২ বছর চলছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ এই 12 বছর জীবনে কখনো আমার শাশুড়ি বলতে পারবে না যে উনি আমাকে একবেলা রান্না করে খাইয়েছে। আজকের এই ভিডিওটা কিন্তু শুধু আমার বাপের বাড়ি না, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরাও দেখবে। তা আমার এখানে একটা কথাও বাড়তি বলার কোনো সুযোগ নেই। অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বলেছিলেন আমি অনেক সৌভাগ্যবতী, যার কারণে আমি এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি। আমিও বলবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবতী, আমি ওদের অনেক ভালোবাসা পেয়েছি। আমার শাশুড়ির কোনো মেয়ে নেই, বলা চলে আমি ওনার মেয়ে, আমি ওনার বউ। 12 বছরের সংসার জীবনে কখনো কিন্তু আমার শাশুড়ির সাথে আমার একটা কথা পর্যন্ত কাটাকাটি হয়নি। আলহামদুলিল্লাহ এইভাবেই যেন আমরা চলতে পারি এবং জীবনের শেষ পর্যন্ত এইভাবেই থাকতে পারি। সবাই দোয়া করবেন। আজকের এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে অনেক আপুরে খুব মন খারাপ নিয়ে আমাকে কমেন্ট করেছিলেন যে ওনাদের শ্বশুরবাড়িতে ওনারা অনেক কষ্ট আছে বা অনেক অশান্তি ভুগছে। তাদের জন্য একটা কথাই বলবো যে আপনি আপনার দিক থেকে ভালো থাকেন, আপনি আপনার দিক থেকে তাদেরকে ভালোবাসেন, আপনার সাধ্য মতো করে যাওয়ার চেষ্টা করেন। যেই কাজটা আপনি পারেন না সেই কাজটাও আপনি শিখে করার চেষ্টা করবেন, তবে কখনোই তাদের মনে কষ্ট দিতে যাবেন না। দেখবেন অটোমেটিক তারা আপনাকে ভালোবাসবে, ভালোবাসতে বাধ্য। কথায় আছে না, আপনি যদি 10 দিন তাদেরকে ভালোবাসা দেন, একদিন তারা দিতে বাধ্য হবে। তো আপনি আপনার মতো চেষ্টা করুন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।